আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন। আমরা আমাদের এলাকার প্রার্থী, আমাদের বাড়ির প্রার্থী, যার জন্মস্থান নীলফামারীর উকিলপাড়ায়, যিনি আমাদের নীলফামারীতে শিশুকাল থেকে বর্তমান পর্যন্ত বসবাস করছেন, তাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করি। সর্বশেষ একটি কথা বলি, আমাদের আওয়ামী লীগের ভাইদের প্রতি এবং আমাদের যে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদেরকে একজন প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন লোক লালসা দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো, এই লোক লালসা, এই আশ্বাসে আপনারা ভুলবেন না। আজকে একদিন আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন, একদিন আপনাদেরকে ডেকে চা খাওয়াচ্ছেন, কিন্তু যদি তারা আল্লাহ না ক্ষমতায় আসে, তাহলে 5 বছর তাদেরকে আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। ওনারা আপনাদেরকে খাওয়াচ্ছে একদিন, আর বাকি 5 বছর খাওয়াইতে হবে তাদেরকে। এইটা কি আপনারা হতে দেবেন? না, আমরা এটা হইতে দেব না। এই জন্য আসুন, আমরা অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীর নীলফামারী বিনির্মাণের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, এই মাঠে আমরা অসংখ্য জানাজা অংশগ্রহণ করেছি, ঠিক কিনা? একজন সাক্ষী দিয়ে বলেন তো, বাপনিজারের ওই মাঠে আমাদের ধানের শীষের প্রার্থী কোন একটা জানাজা আসছে কোনদিন? আলফারুক ডক্টর খালিদ মন্টু ভাই আসছে কিনা? আপনারা আসতে সাক্ষী, ঠিক কিনা? যে লোক মানুষ মারা গেলে আসে, অসুস্থ রোগীকে দেখতে আসে, বাড়ি পড়া গেলে দেখতে আসে, আর তাকে বাদ দিয়ে উড়ান্তি কাহুয়াকে ভোট দেওয়া যাবে? সেই ঠিক আছে, আপনার মাথায় নেবেন কথা শোনা। এই যে মোটরসাইকেল আছে, প্যান্ডেলের বাম পাশে মোটরসাইকেল আমাদের, এই যে এখানে প্যান্ডেলের পশ্চিমে মোটরসাইকেল সরে দিতে হবে। কার একটু আসেন, সঙ্গীত থেকে গালেন তো দেখি। তাহলে একজন ডিআইজি থাকার কারণে একটা মোটরসাইকেল আপনাদের ছেড়ে দেয়। এত বড় ছোট একটা কাজও তিনি করেন, কেন করেন? এই সাহস থেকে ডিআইজি চড়াই খেলে মানুষ, ঠিক কিনা? বাড়ির মানুষ, বাবলিদের নামে হাট আছে সেটাও তো জানে না। তাহলে তুই ছোলের মধ্যে করের মধ্যে আব্দুল করিমের ফোন কখনো ধরে? তাহলে বাড়ির ছেলে কাজে লাগে, ঠিক কিনা? ডিআইজি গ্রামের মানুষ, চড়াইখানের মানুষ, আমাদের ফোন ধরে কাজে লাগে। তাহলে আলফারুক যদি এমপি হয়, আমাদের ফোন ধরবে, কথা বলবে, কাজে লাগবে। জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা শাখার সিনিয়র সদস্য সচিব জননেতা মোহাম্মদ আখতারুজ্জামান খান, জননেতা মোহাম্মদ আখতারুজ্জামান খান। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতি ধর্ম বর্ণের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন এবং নির্বাচনী সঙ্গীত পরিবেশন করবেন নীলফামারীর জনপ্রিয় শিল্পী গোষ্ঠী, নীলাঞ্চন শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী ভাইয়েরা। উপস্থিতি এ পর্যন্ত শুনতে থাকুন। ভুল হবে না এবার ইনশাআল্লাহ, বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা, জনতার মার্কা এবার দাড়ি পাল্লা, বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা, জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা। কত দল দেখেছি, কত জ্বালা সয়েছি, কত দল দেখেছি, কত জ্বালা সয়েছি, ভুল হবে না এবার ইনশাআল্লাহ ভাইরে, ভুল হবে না এবার ইনশাআল্লাহ, বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে, জনতার মার্কা এবার দাড়ি পাল্লা।
বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা চাঁদাবাজ দখলবাজ ওরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথায় আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে তার মিষ্টি কথায় ভোট দেবে না চাঁদাবাজ দখলবাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথায় আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে তার মিষ্টি কথায় ভোট দেবে না সব দল দেখা শেষ গর্ব এবার দেশ সব দল দেখা শেষ গর্ব এবার দেশ বিজয় হবে হবে ইনশাআল্লাহ ভাইরে বিজয় হবে হবে ইনশাআল্লাহ কৃষকের মার্কায় এবার দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার্কায় এবার দাড়ি পাল্লা প্রবাসীর মার্কায় এবার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার্কায় এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা সয়েছি কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশাআল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশাআল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা কত দল এলো গেল জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভোট তো পাবে না কত দল এলো গেল সব দল দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল না এটা আমাদের চোখের সামনে আর দেখতেছি আমার যা জানতে আমরা বুঝলাম কিন্তু আমাদের আশেপাশে যারা আমার শ্রেণী করে এরা ভালো লোক চরিত্রমান লোক সৎ লোক ঢাকার জেলা ওলাও এর মতন লন্ডন জেলা সেই মতন আমরা এই লোকের দরকার আমার কি বলেন এই জামাত ইসলামী মার্কা হইল দাড়িপাল্লা আর এই দাড়িপাল্লার প্রার্থী হলো আল ফারুক এই খারাপ এই যে আমার ছোট ভাই অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ টাউনের বাড়ি সবাই ভালো করে চিনি না এবার এমপি বানাবো আমরা ইনশাল্লাহ বানাবো এবং সবাই চিনিতন যখন যার প্রয়োজন যখন চাই তখন পাই ফারুক ভাই ইনশাল্লাহ কি বলেন আচ্ছা তাহলে আমরা আর ঠকবো না বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় যেখানে মানুষের 5টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই 5টা প্রতিটি মানুষের জীবনের গ্যারান্টি দিবে এইরকম সরকার জামাত ইসলামী গঠন করতে চায় একদিনে পারবে না কিন্তু পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাবে প্রতিটি মানুষের সর্বনিম্ন চাহিদা যেগুলো সবগুলো পূরণ করে ইনশাআল্লাহ তাইলে আমরা যে 55 বছর আমরা ঠকছি আমরা আগামীটা আর ঠকবো না বাংলাদেশ জামাত ইসলামীর আর এই যে 50 বছর ঠকলাম এর মূল একটা কারণ হচ্ছে কি দুর্নীতি ব্যাপক দুর্নীতি বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নাই এই দুর্নীতি কাজ চালু করছে ওই নেতার ঘর বাপ যদি বিড়ি খায় বেটাকে মুহিয়ালা খায় আর বাধা করলেও খাইবে নেতার ঘর চুরি করছে এই হাটত যারা সবাই বাহ চুরি করার কত মজার ভাই চুরি করে তুমি না করবে না বাংলাদেশ পাকিস্তান আমাদের এরকম দুর্নীতি ছিল না এই বাংলাদেশ ভাইয়া আওয়ামী লীগের সরকার প্রথম 72 সালে আমি তো আওয়ামী লীগ করতাম দেখছি আমরা আওয়ামী লীগ সাই পালাইছি আমি ওই চুরি কারণে এই যে বাংলাদেশ মানে স্বাধীনের পর ইন্ডিয়া থেকে আসার পরে
এই আওয়ামী লীগের নেতার ঘর যে কামটা শুরু করলে লুটপাট, এটা দেখিয়া বাকি সবাই ছোট নেতাও শুরু করলে, ওই সরকারি কর্মচারীও শুরু করলো। ধীরে 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 প্রতিবারে প্রতি সরকারে আমাদের এই দুর্নীতি ধীরে 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 বাড়তে বাড়তে একটা বটগাছ হয়ে গেল। আজকে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। আর এই যে দারিদ্র অভাব, এই যে সেখানে এখন কি বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন নাই, টিভিতে কইছে, পত্রিকা এসছে, 5বার চ্যাম্পিয়ন জানেন। চ্যাম্পিয়ন হইল কেন? দুর্নীতি, তার মানে সবাই দুর্নীতি করছে। বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্নীতিকে কবর দিবে, কবর। ইনশাআল্লাহ যে জামাত ইসলামী ক্ষমতা আসে, বাংলাদেশে দুর্নীতির অস্তিত্ব থাকবে না, সমস্ত অনিয়ম দূরীভূত করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠন হিসাবে নিজেকে পরিচিত করবে, প্রতিষ্ঠিত করবে, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবে। একদিনে পারবে না, প্রোগ্রাম নেবে, ধীরে 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 16 আনা বাস্তবতা ইনশাআল্লাহ। বিগত দিন দেখেন নাই, একবার আওয়ামী লীগ হয়, একবার বিএনপি হয়, কি করবে, আরো পাল্টায়। মানে জনগণের শান্তি দিতে পারে না, মাঝি এটাই নাকি হইবে না, বদলাও। ইনশাআল্লাহ বাংলা জামাত ইসলামী যে ক্ষমতা আসে, জনগণ কবে আয় বদলাবো না, একে আমার দরকার। ইনশাআল্লাহ তারা এমন কোনো কাজ তারা করবে না গণস্বার্থ বিরোধী, না করবে দুর্নীতি, না করবে চুরি। সবসময় আল্লাহর সন্তুষ্টির কারণে বাংলা জামাত ইসলামীর লোকেরা বা আল্লাহকে সামনে রেখে সৎভাবে সৎ নেতৃত্ব দিয়ে দেশকে সুন্দর পরিচালিত করবে, যাতে জনগণ বলবে আমাদের আর অন্য দলের দরকার নেই, প্রতিবারে আমরাই থাকব। এই ধরনের রাজনীতি জামাত ইসলামী করতে চায়। আমি বেশি কথা বাড়াবো না, আর বক্তা আছে। আমার শেষ কথা হয়েছে, ওই প্রথমে যে বললাম, মনটা আমার খারাপ হয়েছে। এইখানে আমার অনেক খুব ঘনিষ্ঠ লোক আছে, বাবু যে এলাকায় ঘনিষ্ঠ অনেক লোক আছে, অল্প লোক, এইগুলা লোক দিয়ে মনটা খারাপ হয়েছে। খেলা তো ভালো হইবে, সেরকম ওই কথা আছে না, ফলে পরিচয়। ভোট কত, এই কত ইয়েতে 25,000, 26,000, 25,000 ভোট। মাইসি কটা আছেন? কোথায় পাইছি বেড়ে, কত বেড়ে? 1,000, আমি দিলাম 3,000। 25,000 3,000 থাকলে আর 22,000 বাড়িতে আছে। হ্যাঁ, বেচারাতে খাওয়া আছে, সোমরা আছে, বিয়েই আছে, বিয়ানি আছে। এখন ওই যে 22,000 ভোট বাইক বসেই আছে, তোমার যদি নিন পাই ছন, তাইলে কাম হইবে না, হাসরা হয়ে যাবে। এই 22,000কে নিয়ে আসিয়া দাড়ি পাল্লায় ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? তাহলে আমরা শুধু আমরাই ভোট দিব না, বাকি এই ইউনিয়নের যত ভোট আছে, এখানে আসে নাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আমরা সঙ্গে নিয়ে আসবো। কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই সময় করে নাই তো? আচ্ছা, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। তাইলে একটা কথা আমি বলতে চাই, দেশ যদি ভালো হয়, দুর্নীতি মুক্ত হয়, এমন সরকার যদি আছে যে জনগণের মঙ্গল চায়, সেই সরকার আছে বাংলাদেশ জামাত ইসলামী। হয় কি খালি মুসলমানের সেবা করিবে না হিন্দুর করিবে? বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে, জনমত নির্বিশেষে প্রতিটি মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। হিন্দু ভাইকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ, সূর্য আলো দেয়, মুসলমান উপর যেটুক দেয়, হিন্দুকে ওইটুক দেয়। আল্লাহ কয় না হিন্দু তোমাকে মানে না, না দিন। বাংলাদেশ জামাত ইসলামী ওই আল্লাহরে আইন দিয়া দেশ চালাবে, যাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি মানুষ সর্বোচ্চ সুখ ভোগ করবে, কোনো বৈষম্য হবে না।
কোনো ঠকাঠকি হবে না, দুর্নীতি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, সব ধরনের সুযোগ সুবিধা প্রতিটি জাতির লোক ভোগ করবে। তাহলে আমি হিন্দু ভাইদের বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। উল্টো পাল্টা কথা কওয়ার লোক মেলা আছে, উল্টো পাল্টা কথা কওয়ার লোক মেলা আছে। এই যে এমনি আমি স্বাভাবিকভাবে দেখি যে এই মসজিদ এখানে আছে, মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম যারা, এরা মোটামুটি আল্লাহর আইন মতো নিজেকে চলার চেষ্টা করে। ইমাম সাহেব কি কারো ক্ষতি হয়েছে? কোনো হিন্দুর বাড়িতে অসুবিধা হয়েছে? এই ইমাম সাহেব একটা উপমা, ইনি আল্লাহর আইন মানি চলার চেষ্টা করার কারণে কোনো মানুষের ক্ষতি করেন, ভালো ছাড়া খারাপ চিন্তা করেন না। এমনিভাবে জামাত ইসলামীর যারা লোক নেতৃত্বে যাবে, সরকার গঠন করবে, এরা প্রতিটি মানুষের মঙ্গল চাবে, দেশের মঙ্গল যাবে। প্রতিটি মুহূর্ত কিভাবে জনগণের মঙ্গল করা যায়, দেশের উন্নতি করা যায়, এই চেষ্টা করবে। প্রিয় ভাইরা, আমি কথা পারবো না। আগামী দিনে 12 থেকে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় নিশ্চিত করে আল ফারুককে আমরা জিতাবো না, নীলফামারীর জনগণকে জিতাবো। প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই যে নীলফামারী 2 নম্বর আসন দাঁড়িপাল্লার নামে জনগণের বিজয় হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট তথা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং সম্মানিত বাবিজার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আদাব। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সমস্যা নিয়েই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক রাত হয়ে গেছে, আপনাদের বাড়ি যাওয়া দরকার, নীলফামারীর দিকে আমারও কাজ আছে। দায়িত্বশীল অপেক্ষা করছেন, আমি যাওয়ার পর আমার সাথে বসবেন। আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে জাতীয় সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু এই আইন প্রণয়নের সাথে এলাকার উন্নয়নের বিষয়গুলো আস্তে আস্তে সংযুক্ত হয়ে গেছে, যে কারণে এখন সংসদ সদস্য পদপ্রার্থীদের কাছে আপনি কোন কোন আইন প্রণয়ন করবেন, কোন জায়গায় আইন সংশোধন করবেন, এগুলো প্রশ্ন কেউ করে না। প্রশ্ন করে আপনি অমুক রাস্তাটা পাকা করবেন কিনা, অমুক বিল্ডিংটা করবেন কিনা, অমুক ব্রিজটা বানাই দেবেন কিনা, এগুলো প্রশ্ন করে। বাস্তবে কিন্তু একজন এমপির কাজ কিন্তু ব্রিজ বানানো নয়, এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা। কি কথা বুঝতে পারছেন? খারাপ লাগলো না এই কথাটা? একজন এমপিকে ব্যক্তিগতভাবে কিছু বরাদ্দ দেওয়া হয়, আর এলাকার বরাদ্দের ব্যাপারে কিছু দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। এই দুইভাবে তারা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হন। বড় ধরনের যে কাজগুলো হতে পারে, রাস্তাঘাট নির্মাণ করা, আমি লক্ষ্য করেছি যে নীলফামারী শহরটা বাদ দিলে উপজেলার বাকি অংশটুকুতে প্রায় 90% রাস্তা কাঁচা, এগুলো পাকা করা দরকার। নীলফামারী একটা পকেট জেলা শহর, অন্যান্য জেলা শহরের সাথে কোনো সরাসরি যোগাযোগ ব্যবস্থা নাই। নীলফামারীর পশ্চিম এবং পূর্বে 4টা জেলা আছে। এই জেলাগুলোর সাথে যদি নীলফামারী শহরের সংযোগ স্থাপন করা যায়, নীলফামারী থেকে কিশোরগঞ্জ হয়ে পাগলাপীর দিয়ে রংপুরে যদি একটা যোগাযোগ স্থাপন করা যায়, রাস্তা কিন্তু আছে, কিন্তু রাস্তাগুলো চওড়া না, ন্যাশনাল হাইওয়েতে নয়, মানে যেটাকে বিশ্ব রোড বলি আমরা, এই ধরনের রাস্তা নয়, ছোট রাস্তা। এগুলো যদি ন্যাশনাল হাইওয়ে করা যায়, নীলফামারী একটা ট্রানজিট পয়েন্টে রূপান্তর হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা, সেটা হলো যে নীলফামারীতে একটা হাসপাতাল হচ্ছে, শুনছেন? সেটা হলো চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এটা কিন্তু সরকারের না,
চীনের সাহায্যে হচ্ছে, বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে। সমস্ত খরচ চায়না সরকারের। এই হাসপাতালটা হবে, এই হাসপাতালে কিন্তু মানে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে চিকিৎসার জন্য চীনে যেতে হয়, সে চিকিৎসা আমরা নীলফামারীতে পাবো, ঢাকায়ও যেতে হবে না। এরকম একটা হাসপাতাল নীলফামারীতে অনেক পরিবর্তন আনবে চিকিৎসা সেবায়। কিন্তু বিদ্যমান যে হাসপাতালগুলো আছে, এই হাসপাতালের অবস্থা খুবই খারাপ, সরকারি হাসপাতাল। আপনারা দেখবেন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যদি নীলফামারীর সরকারি কোনো হাসপাতাল, যেমন জেনারেল হাসপাতালটা আছে, ওখানে যদি সুস্থ মানুষ গিয়ে ঢোকে, ওই লোকটা অসুস্থ হয়ে বেড়ে যাচ্ছে। এত দুর্গন্ধ, এত অপরিচ্ছন্ন, ওখানে মানুষ ভালো থাকার কথা নয়। আমাকে প্রায় হাসপাতাল যেতে হয় রোগী দেখার জন্য, সাংগঠনিক দায়িত্ব পালনের কারণে। আর এখন তো ভোটের কারণে আরও বেশি যাওয়া লাগে। এই যে হাসপাতালে এই পরিবেশটা আমরা পরিবর্তন করতে চাই। হাসপাতালে সরকারি অর্থে ঔষধ পাওয়ার কথা, তাই না? কিন্তু ওষুধ পাওয়া যায় না, ওষুধ কিনতে হয়। বেশিরভাগ ওষুধ কিনতে হয়, খুবই সামান্য সংখ্যক কিছু ওষুধ ওখান থেকে দেওয়া হয়, তাও আবার ওর মধ্যে চুরি আছে। অথচ এটা হওয়ার কথা না। আমির জামাত ঘোষণা দিয়েছেন 5 বছরের নিচের শিশু এবং 60 বছরের উপরের বৃদ্ধ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চিকিৎসা পাবে। আমরা প্রসূতি মেয়ে যারা, তাদের প্রসূতি রোগীর জন্য চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেব ইনশাআল্লাহ। সরকারি হাসপাতালগুলোর এই পরিবেশটার মধ্যে আর একটা সমস্যা আছে, সেটা হলো যে সরকারি হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না, যায় না। মানে কোন ডাক্তার পাওয়া যায় না, বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার রংপুর গিয়ে বসে আছে, সরকারি দায়িত্ব পালন করার জন্য না, চেম্বার করার জন্য। আমাদের এনসিপির যিনি সদস্য সচিব, উনিও কিন্তু এখন ডাক্তার, উনিও নাগরিক হাসপাতালের প্রধান পরিচালক, উনিও ডাক্তারি করেন। কিন্তু আমি যে কথাটা বললাম, উনিও এক বাক্যে স্বীকার করবেন যে সরকারি হাসপাতালের সেবাটা আমরা পাচ্ছি না। আচ্ছা, এরপরে নীলফামারীতে ভারী শিল্প নাই, যাও বা একটা ইপিজেড আছে, সেই ইপিজেডটা কিন্তু অপূর্ণাঙ্গ। কন্টেইনার টার্মিনাল নাই, সমুদ্র বন্দরের সাথে সরাসরি যোগাযোগ নাই, এটা আমরা পূর্ণাঙ্গ করতে চাই। নীলফামারীতে উৎপাদন হয় এমন ধরনের ফসলের ভিত্তিতে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। তাদের লাভ হইল দুইটা, একদিকে কর্মসংস্থান বাড়বে, ইকোনমিক ফ্লো সৃষ্টি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। আর একদিকে ওই যে ফসলটার ভিত্তিতে ওই ইন্ডাস্ট্রিটা হবে, ওই ফসল যারা আবাদ করে তারা একটা ন্যায্য মূল্য পাবে, তাই না? এটা করতে চাই, ইপিজেডের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই করতে চাই। আমরা কৃষকদেরকে, নীলফামারী যারা কৃষক আছেন, সারা দেশেই এটা ঘটনা ঘটে। এই কৃষকটা তার ফসল উৎপাদনের জন্য যে সময় সার দরকার, যে সময় বীজ দরকার, যতটুকু সার দরকার, যতটুকু বীজ দরকার, সেই সময় সেই সার সেই বীজ পায় না। কি বলেন? হয় না? ক্রাইসিস সৃষ্টি হয় না? আবার সারও কম, বীজও কম, সময় মতো নাই, আবার দামও বেশি। এই অবস্থা হয় না? এটা কেন হয় জানেন? এটা হয় একটা সিন্ডিকেটের কারণে। একটা সিন্ডিকেট ওই সার এবং বীজগুলো এক জায়গায় গুদামজাত করে রাখে। সরকার চাইলেই এই গুদাম থেকে সারগুলো বের করে ফেলতে পারে, কিন্তু এই সিন্ডিকেটের ভিতরে সরকারের কর্মকর্তারা জড়িত, যে কারণে এই সিন্ডিকেটের প্রভাবে সারের দাম বেশি, বীজের দাম বেশি, সময় মতো পায় না, পরিমাণ কম। আমরা এই সিন্ডিকেট ভেঙে দেবো ইনশাআল্লাহ। কোনো সরকারি বেসরকারি কর্মকর্তা, কোনো অসাধু কোনো ব্যক্তিকে সিন্ডিকেট করে কৃষকদেরকে এই ভোগান্তির মধ্যে ফেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নীলফামারীতে। ভালো কোনো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নাই। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য আমাদের এখানে অনেক অবস্থা সম্পন্ন মানুষ সৈয়দপুরে বাসা বাড়ি করে বাচ্চাদেরকে রাখে। আমিও রাখছিলাম, আমার দুইটা মেয়েকে 2 বছর পড়াইছি, নানান কারণে আর পালিয়েই পারিতে নিয়ে আসতে গেছে।
অথচ নীলফামারীতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে কাউকে যাওয়া লাগতো না। এরকম শিক্ষা প্রতিষ্ঠান নাই, উচ্চ শিক্ষার ব্যবস্থা তো নাই। একটা অনার্স মাস্টার্স কলেজ হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় নাই। কারিগরি শিক্ষার অভাব আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাই। নীলফামারীতে একটা মাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, যেটা আগে ভোকেশনাল বলতো। আর কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাই। ওখানে বিভিন্ন ট্রেডে কিছু শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু দেশে এবং বিদেশে প্রচুর চাকরির ব্যবস্থা আছে, এবং কোনো চাকরি যদি নাও পায় নিজে কিছু করে খেতে পারে। কিন্তু এই ব্যবস্থাটা নীলফামারীতে ব্যাপক হারে করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউট নাই, গত বছর থেকে মাটি তোলা শুরু করছে পাঁচমাথার পশ্চিমে, দেখছেন? পূর্বে পাঁচমাথার পূর্বে পলিটেকনিক ইনস্টিটিউট বানানোর জন্য মাটি তোলা শুরু হয়েছে। ঘটনা জানেন? এই পলিটেকনিক কিন্তু আসার কথা ছিল 2004 সালে। এইটা 2004 সালে স্যাংশন হয়েছিল। তখন ক্ষমতায় কে ছিল? বিএনপি ক্ষমতায় ছিল, এবং বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। নীলফামারীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তখন ছিলেন এহসানুল হক মিলন, মনে আছে? শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন চাঁদপুরে বাড়ি, মনে আছে আপনাদের? ওই সময় নীলফামারীতে একটা পলিটেকনিক ইনস্টিটিউট হইল। শহরের প্রাণকেন্দ্রে এই পলিটেকনিক ইনস্টিটিউট হবে, কিন্তু এখন যারা ভাগিনা কোটায় মন্ত্রী হইতে চায়, আছে না? তারা এই পলিটেকনিক ইনস্টিটিউট, যিনি এই ভাগিনা কোটায় মন্ত্রী হতে চান, তিনি এই পলিটেকনিক ইনস্টিটিউট নিজের বাড়ি গোমনাথিতে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতে গিয়ে এটা শেষ পর্যন্ত নীলফামারী থেকে উঠে যায়, এবং এই পলিটেকনিক হয় শেষ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে। জানেন এই ঘটনা? আজকে যে পলিটেকনিক ইনস্টিটিউট 25 সালে হচ্ছে, সেটা হঠাৎ 2004 সালে। ব্যবধান কত? 21 বছর। 21 বছর, 22 বছর। তো ওই 4 সালে হলে 4 সালে মাটি গোলা শুরু করতো, এখানে মাটি গোলা শুরু করছে 25 সালে। তার মানে 21 বছর পরে আমরা পলিটেকনিক ইনস্টিটিউট পাচ্ছি, ঠিক না? তাহলে যে ভাগিনার কারণে নীলফামারী পলিটেকনিক পেল 21 বছর পরে, তিনি নীলফামারী কি উন্নয়ন করবেন? আমি কথা বলতে পারছি? যিনি নীলফামারীকে 21 বছর পিছাই দিলেন, তিনি কি উন্নয়ন করবেন? কিন্তু নীলফামারী মঙ্গল চান না, নীলফামারী জেলারও মঙ্গল চান না, কারণ এই পলিটেকনিক আনতেই পারেন না। স্যাংশন হওয়া পলিটেকনিক চলে গেছে ঠাকুরগাঁওতে, হইল না কেন? এই কথা বলতে পারছি? এরপরে আসেন যুব সমাজ এবং কিশোর সমাজ। আজকে মাদকাসক্তি, জুয়া আর অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়েছে না? এটা যদি চলতে থাকে, নীলফামারীর ভবিষ্যৎ অন্ধকার। আমরা দেখব নীলফামারীতে এই মাদক আসে কোত্থেকে? ডিমলা থানার কালীগঞ্জ বর্ডার দিয়ে মাদক আসে। এই বর্ডার, এই আপনার জানেন কি এটা কালীগঞ্জ দিয়ে আসে? যে জানেন? তা আপনি জানেন, আমি জানি, পুলিশ জানে না? বন্ধ হয় না কেন? কেন বন্ধ হয় না? হ্যাঁ, আইন নাই না, প্রয়োগ নাই, ঠিকই বলছেন। আমরা কোনো অন্যায় করতে দেখা গেলে পরে প্রশাসনের কোনো কর্মকর্তাকে স্বস্তিতে থাকতে দেব না ইনশাআল্লাহ। মাদকাসক্তি দূর করার জন্য ওই মাদকাসক্তির পয়েন্ট বন্ধ করা দরকার, মাদক সেবীদের নৈতিক শিক্ষা দরকার, সমাজের সচেতনতা বাড়ানো দরকার, বেকারদের কর্মসংস্থান দরকার, এবং তাদের জন্য সুস্থ সংস্কৃতির উদ্দেশ্যে বিনোদন কেন্দ্র দরকার। এই চারটার ব্যবস্থা আমরা করবো, যাতে আমাদের কিশোর এবং যুবকরা মাদকে এবং অপসংস্কৃতিতে আর জুয়ায় আসক্ত না হয়। এরপরে আসেন, একটা টেক্সটাইল মিল আমাদের আছে, আপনাদের এলাকাতে আছে না? এই টেক্সটাইলটা বন্ধ হয়ে আছে কতদিন ধরে? কয়েক যুগ থেকে বন্ধ হয়ে আছে। কোন উদ্যোগ আছে সরকারের? বেসরকারি খাতে দিত, তাও দেয়নি। শত শত একর জমি পড়ে আছে, স্থাপনাগুলো পড়ে আছে। এটা যদি টেক্সটাইল মিল আকারে বা অন্য কোনো মিল আকারে সরকারি বা বেসরকারি যে কোনো উদ্যোগে যদি এটা চালানো যেত, কয়েক হাজার শ্রমিকের কাজ হতো, তাই হতো না? এবং ওই আগে যেটা বললাম যে ইপিজেডের নতুন নতুন ইন্ডাস্ট্রি করা, কৃষিভিত্তিক শিল্প তৈরি করা, আর এই ধরনের টেক্সটাইল মিলের মতো টেক্সটাইল মিল চালু করা,
বা অন্য ভারী শিল্পগুলো চালু করলে পরে নীলফামারীতে একটা অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হতো না? চিলাহাটি একটা বন্দর আছে নীলফামারীতে, এই বন্দরটা আপনার চালু হয় না। লালমনিরহাটে বুড়িমারি চলে, পঞ্চগড়ে আপনার বাংলা বান্দা চলে, দুই জায়গায় দুইটা আপনার স্থলবন্দর চলছে, নীলফামারীটা চালু করে না। পঞ্চগড়ও মন্ত্রী ছিল কেন জানি না, লালমনিরহাটেও মন্ত্রী ছিল না, মানে আগে ছিল, অনেক আগে ছিল, ইদানিং ছিল না। তাহলে নীলফামারীতে কিন্তু মন্ত্রী ছিল না? এত বড় বড় মন্ত্রী হইলেন, এত ক্ষমতা সৃষ্টি হইল, মন্ত্রী সারা জেলাগুলো তাদের আপনার স্থলবন্দর চালু রাখে, মন্ত্রী সহ জেলাগুলো স্থলবন্দর চালু করতে পারে না। এই স্থলবন্দর যদি নিয়মিত চালু থাকে, বাংলাদেশের সাথে 4টা দেশের বিজনেস ওই স্থলবন্দর দিয়ে সম্ভব। এবং এই বিজনেসটা যদি চালু করা যায়, তাহলে এই চিলাহাটি বন্দরের কারণে নীলফামারী জেলার চেহারা পাল্টে যাবে। এই ব্যবস্থা করা হয়নি। আমি যে বললাম যে নীলফামারী জেলার পশ্চিম পাশে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলা, আর পূর্ব পাশে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা, এই 4টা জেলাকে যদি নীলফামারীর সাথে সংযুক্ত করা যায়, 3টা নদীতে ব্রিজ লাগবে, আত্রাই নদী, তিস্তা নদী আর ধরলা নদী। 3 নদীতে ব্রিজ করে 5টা জেলাকে যদি সংযুক্ত করা যায়, আর আগে বললাম যে